আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তাউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ আছি যে ইমিউনিটি পার্ট 15 এ। তো আমরা গত ভিডিওতে কথা বলেছিলাম যে আমাদের একটা CD4 টি সেল তিন ধরনের সেলে ডিফারেন্সিয়েট হতে পারে ডেনড্রাইটিক সেল যখন তাকে অ্যাক্টিভেট করে, প্রাইমিং করে। তো এই তিন ধরনের সেল হলো যে হেল্পার টি সেল, ফলিকুলার হেল্পার টি সেল অ্যান্ড রেগুলেটরি টি সেল। এই হেল্পার টি সেলটা আবার তিন ধরনের সেলে ডিফারেন্সিয়েট হয়: হেল্পার টি সেল 1, হেল্পার টি সেল 2 অ্যান্ড হচ্ছে হেল্পার টি সেল 17। তো আমরা এখন ল্যান যে আপনারা দেখবেন চ্যাপ্টার নাম্বার 60-তে যে হেল্পার টি সেল 1 একটা চার্ট আছে, হেল্পার টি সেল 2 একটা চার্ট আছে অ্যান্ড হচ্ছে আমাদের হেল্পার টি সেল 17টা হেল্পার টি সেল 1 এর সাথে অ্যাড করে দিয়েছে এবং CD8 অর্থাৎ সাইটোটক্সিক টি সেলের সাথে হেল্পার ফলিকুলার হেল্পার টি সেলটাকে অ্যাড করে মোট তিনটা চার্টে আমরা টি সেল মিডিয়েটেড ইমিউনিটিটাকে এক্সপ্লেইন করেছি। তো আমরা আজকে ইনশাল্লাহ শুরু করছি যে হেল্পার টি সেল 2 মিডিয়েটেড ইমিউনিটি। তাহলে আমাদেরকে প্রথমে দুইটা জিনিস জানতে হবে। কি একটা হচ্ছে যে কখন হেল্পার টি সেল 2 মিডিয়েটেড ইমিউনিটিটা আমরা পাবো। হেল্পার টি সেল 2 মিডিয়েটেড ইমিউনিটিটা আমরা দুই ক্ষেত্রে পাবো। একটা হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন এন্ড হেলমিনথিক ইনফেকশন অর হেলমিনথিক ইনফেস্টেশনস। দ্যাট মিনস আমাকে যখন কোনো অ্যালার্জিক সাবস্ট্যান্সের এক্সপোজারে যাব, যাদের অ্যালার্জি আছে, অথবা যখন আমাকে কোনো মাইগ্রেটরি লার্ভা অফ এনি হেলমিনথ ইনফেক্ট করবে। তো ল্যাঞ্চে যে উদাহরণটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্ট্রঙ্গিলয়েডস এস্টারপোলারিস। তো এই স্ট্রঙ্গিলয়েডস এস্টারপোলারিস আমরা একটু জানি যে ওর একটা লার্ভা ফর্ম আছে, তার নাম হলো যে আমাদের ফাইলেরি ফর্ম লার্ভা। এই ফাইলেরি ফর্ম লার্ভাটা আমাদের স্কিন পেনিট্রেট করতে পারে। তো এই লার্ভাটা ইউজুয়ালি আমাদের সয়েলে থাকে। তো যখন আমরা এই স্কিনের কন্ট্যাক্টে আসে তখন এই ফাইলেরি ফর্ম লার্ভাটা আমাদের স্কিনকে পেনিট্রেট করে সে আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেস অর্থাৎ আমাদের সাবকিউটিনিয়াস টিস্যুতে চলে আসে। সেখান থেকে সাবকিউটিনিয়াস টিস্যুতে থাকা আমাদের যে ভেনাস সার্কুলেশন আছে ওই ভেনাস সার্কুলেশনে এন্ট্রি হয়। সেখান থেকে সে আমাদের আলটিমেটলি কোথায় চলে আসে? ভেনাস সার্কুলেশন থেকে এই আমাদের রাইট অ্যাট্রিয়াম অফ দি হার্ট, রাইট অ্যাট্রিয়াম থেকে সে আলটিমেটলি যাবে রাইট ভেন্ট্রিকল, সেখান থেকে আমাদের পালমোনারি ক্যাপিলারি, এবং এই ফাইলারি ফর্ম লার্ভাটা পালমোনারি ক্যাপিলারিকে রাপচার করে পেনিট্রেট করে বেরিয়ে সে চলে আসে অ্যালভিওলাস। এই অ্যালভিওলাস থেকে তারপরে সে কোথায় চলে আসছে? আমাদের বিভিন্ন এই যে রেসপিরেটরি ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল হয়ে সে চলে আসছে আলটিমেটলি আমাদের ব্রঙ্কাস অর্থাৎ ট্রাকিয়া, এই জায়গাগুলোতে। তো আমরা জানি যে আমাদের ট্রাকিয়া বা ব্রঙ্কাস এদের লাইনিং এপিথেলিয়াম কি? সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। ওকে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। তো এই কলামনার এপিথেলিয়াম গুলোর মাঝে মাঝে থাকে গবলেট সেল, যেটা আমি ইয়েলো কালার দিয়ে দেখিয়েছি আপনাদের। এই যে গবলেট সেল, এগুলো হচ্ছে গবলেট সেল। তো এখানে আমরা দুই ক্ষেত্রে একই ধরনের ইমিউনিটি হচ্ছে। তো ধরুন এটা হলো আমার একটা অ্যালার্জিক পার্টিকেল, হ্যাঁ, অ্যালার্জেনিক পার্টিকেল। আর এটা হলো আমার এই যে ফাইলেরিফর্ম লার্ভা অফ স্ট্রঙ্গিলয়েডস এস্টারকুলারিস, এই হেলমিনথে। আচ্ছা, এখন দেখেন একটা, তাহলে ধরেন এই দুটো হলো আমার জন্য অ্যান্টিজেন। এখন একটা অ্যান্টিজেনের হোল পোর্শনটা আমার জন্য ইম্পর্টেন্ট না। একটা অ্যান্টিজেনের যে স্পেসিফিক মলিকিউলার প্যাটার্ন আমার সেলুলার ইমিউন সেলকে অ্যাক্টিভেট করতে পারে, সেই পোর্শন অফ দি অ্যান্টিজেনকে আমরা বলছি প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন। তাহলে দেখেন এখানে এই যে অ্যালার্জেনিক পার্টিকেলের এই পোর্শনটা, এই যে যেটা আমি কমলা কালার দিয়ে দেখেছি, এটা হলো প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন। একইভাবে এই ফাইলেরিফর্ম লার্ভা অফ স্ট্রঙ্গিলয়েডস এস্টারকোলারিস, তার এটা এই যে কমলা কালার, এটা হলো আমার জন্য প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন। এটা আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছি প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন। এখন দেখেন তো কোনো কারণে এই যে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্নটা আমার সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়ালটাকে কোনোভাবে অ্যাট এনি ওয়ে সে ক্রস করে ঢুকে গেল কোথায়? আমার ল্যামিনা প্রোপ্রায়া, অর্থাৎ মিউকোসার নিচে কি থাকে? ল্যামিনা প্রোপ্রায়া। অর্থাৎ যে কোনো একটা মিউকোসার তিনটা লেয়ার: লাইনিং এপিথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন এন্ড ল্যামিনা প্রোপ্রায়া। তো লাইনিং এপিথেলিয়ামকে ক্রস করে এই প্যাথোজেন অ্যাসোসিয়েটেড
মলিকিউলার প্যাটার্নটা আমার ল্যামিনা প্রোপ্রিয়াতে চলে আসলো। এখন এই ল্যামিনা প্রোপ্রিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন যে ম্যাক্রোফেজ, রেসিডেন্ট ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, মাস্ট সেল, ন্যাচারাল কিলার সেল ইত্যাদি থাকে। তো এখন যে কোনো একটা এই যে পিএএমপি কে আমার এই ডেনড্রাইটিক সেল এবং ম্যাক্রোফেজে ওকে চিনার জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টরস। এই প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টরসটা এই পিএএমপি কে চিনতে পারবে। ও এই পিএএমপি কে চিনবে যে ও আমার জন্য একটা ফরেন বডি, ওকে এনগালফ করতে হবে, ফ্যাগোসাইটোসিস করতে হবে, এবং ডেনড্রাইটিক সেল বুঝবে যে আমাকে সাথে সাথে এখন সারাউন্ডিংস ব্রঙ্কোপালমোনারি লিম্ফ নোডে চলে যেতে হবে এবং আমার টি সেলকে অ্যাক্টিভেট করতে হবে। ঠিক আছে, তো অ্যাক্টিভ করলো। এখন যখনই লাগবে তখন এই হোল এই পিএএমপি এন্ড প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর সহ ওকে এই ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল ফ্যাগোসাইটোসিস করে ফেলবে। ঠিক আছে, তো ফ্যাগোসাইটোসিস করে আলটিমেটলি এই পিএএমপিটাকে ও ভেঙে শর্ট পেপটাইড করে ফেলবে। শর্ট পেপটাইড অর্থাৎ একটা শর্ট পেপটাইডে 8 থেকে 15টা অ্যামাইনো অ্যাসিড থাকে। ঠিক আছে, তো যখন শর্ট পেপটাইড করবে করার পরে এই যে এখানের মধ্যে দেখেন ম্যাক্রোফেজের মধ্যে MSC2 থাকে, ও রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হয়। একইভাবে ডেনড্রাইটিক সেলও এই MSC2 প্রোটিন থাকে। এই MSC2 প্রোটিনের সাথে ও এই ফরেন যে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন ওকে ভেঙে ও যে শর্ট পেপটাইডটা তৈরি করেছে তাকে এখানে বাইন্ড করাবে। তাহলে তৈরি হয়ে গেল কি এই যে MHC2 পেপটাইড কমপ্লেক্স, এইটা তৈরি হবে। এখন এই বিষয়টা নিয়ে এই ম্যাক্রোফেজটা এখানেই অপেক্ষা করবে যে কখন আমার জন্য হেল্পার টি সেল 2 আসবে এবং অ্যান্টিবডি আসবে, আর ডেনড্রাইটিক সেল বসে থাকবে না। সে হলো আমাদের ইনেট ইমিউনিটি এবং অ্যাডাপটিভ ইমিউনিটির মাঝখানে ব্রিজ অর্থাৎ কোলাবোরেশন করে দিবে সে। এই ডেনড্রাইটিক সেলটা তখন এখান থেকে চলে যাবে লিম্ফ নোডে। এখন দেখেন এই যে আমি এখানে যে বক্সটা এঁকেছি সেটা হলো একটা লিম্ফ নোড। আমি বোঝার সুবিধার্থে এভাবে এঁকেছি। একটা লিম্ফ নোডের আমরা জানি 3টে রিজন থাকে, একটা হলো মেডুলারি সাইনাস, প্যারাকর্টিক্যাল এরিয়া এন্ড কর্টিক্যাল এরিয়া। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের মেডুলারি সাইনাসটা লাগছে না, আমাদের লাগছে প্যারাকর্টিক্যাল এন্ড কর্টিক্যাল এরিয়া। তো লিম্ফ নোডে যাওয়ার রাস্তাটা কি, সেটা হলো ইফারেন্ট লিম্ফ্যাটিক্স। তাহলে এই যে এখানে একটা দেখেন টিউবের মতো আমি স্ট্রাকচার দিলাম, এটা হলো যে এফারেন্ট লিম্ফ্যাটিক্স। এফারেন্ট লিম্ফ্যাটিক্স দিয়ে ডেনড্রাইটিক সেলটা এখানে চলে আসলো। এইটা হলো ডেনড্রাইটিক সেল চলে আসলো এখানে, এবং এই ডেনড্রাইটিক সেলের সাথে আছে এমএইচসি এবং শর্ট পেপটাইড। ঠিক আছে, আর এইটা হলো ডেনড্রাইটিক সেলের নিউক্লিয়াস। ওকে, তাহলে ও হলো ডেনড্রাইটিক সেল। তাহলে আমরা এই বিষয়টা আচ্ছা, এখন এখানে বসে আছে কে, এটা হলো কি CD4 টি সেল। প্যারাকর্টিক্যাল এরিয়াতে CD4 এবং CD8 টি সেল থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখন CD8 টি সেলটাকে স্কেপ করছি। CD8 টি সেল আসবে মেইনলি ভাইরাস ইনফেকশন করলে, তাহলে এটা হচ্ছে CD4 টি সেল দুইটাই। ঠিক আছে, আচ্ছা এখন এই CD4 টি সেলে থাকে কি টি সেল রিসেপ্টর। তাহলে এই যে এখন যেটা আঁকলাম এটা হলো টি সেল রিসেপ্টর, এবং তার পাশে থাকবে CD4 প্রোটিন এবং তার পাশে থাকবে যে আমাদের CD28 প্রোটিন। এই তিনটা জিনিস থাকে। আর এখন এই ডেনড্রাইটিক সেলটা কি করবে, এই টি সেল রিসেপ্টরের সাথে বন্ডিং করবে। ঠিক আছে, আমরা ডিটেলস এগুলা আগের ভিডিওতে বলেছি। তাহলে এই MSC2 পেপটাইড কমপ্লেক্সের সাথে TCR এর যে বন্ডিং এটাকে বলছে সিগন্যাল 1, এবং এই ডেনড্রাইটিক সেলের এখানে B7 প্রোটিন থাকে। এই B7 প্রোটিনের সাথে CD4 টি সেলের হচ্ছে CD28, এই যে এই আকাশী কালারটা CD28 এর যে বন্ডিংটা হবে এদের মধ্যে সেটা হলো সিগন্যাল 2। আর এই CD4 প্রোটিনটা, এই যে CD4 প্রোটিন, এই CD4 প্রোটিনটা MSC2 পেপটাইড কমপ্লেক্সের সাথে বাইন্ড হবে, এটা হলো একটা কো রিসেপ্টর। ঠিক আছে, তা আলটিমেটলি
এই ডেনড্রাটিক সেল এবং CD4 টি সেল ওদের মধ্যে দুইটা সিগন্যাল হলো, সিগন্যাল 1 এবং সিগন্যাল 2। তাহলে আমার CD4 টি সেলটা অ্যাক্টিভেটেড হলো। এখন যখনই অ্যাক্টিভেটেড হবে তখন আমরা জানি কি এই CD4 টি সেলটা দুইটা জিনিস রিলিজ করে বেশি বেশি। একটা হলো ইন্টারলিউকিন 2 এবং তার সেল মেমব্রেনে ইন্টারলিউকিন 2 এর জন্য রিসেপ্টর তৈরি হতে শুরু করে। এই যে হোয়াইট কালারে যেটা দেখছেন সেল মেমব্রেনে, এটা হলো ইন্টারলিউকিন 2 রিসেপ্টর। তাহলে এই ইন্টারলিউকিন 2টা এই রিসেপ্টরে বসবে, ফলে এই CD4 টি সেলটা বেশি বেশি পলিফারেশন হবে, অনেকগুলো CD4 টি সেল তৈরি করবে। এখন হচ্ছে ডিফারেন্সিয়েশন। একটা সেল একই রকম অনেকগুলো সেলে তৈরি হওয়া, সেটা হচ্ছে পলিফারেশন। এক ধরনের সেল আরেক ধরনের সেলে রূপ পরিবর্তন করা, সেটা হলো ডিফারেন্সিয়েশন। এখন এই CD4 টি সেলটা ডিফারেন্সিয়েট হবে কিভাবে? এই CD4 টি সেলে যে টি সেল রিসেপ্টর আছে, সে যখন MHC2 পেপটাইড কমপ্লেক্সের সাথে বাইন্ডিং করবে, সিগন্যাল 1 তৈরি করবে, সে বুঝবে, সে এটা চিনে যে এটা একটা অ্যালার্জেনিক প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন ছিল, অথবা এটা একটা হেলমিনথিক প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন। কেন আমরা আপনাদের বলেছিলাম প্রিভিয়াস ভিডিওগুলোতে যে একটা আমাদের বডিতে 10⁷ ধরনের টি সেল রিসেপ্টর তৈরি হয়। তার মানে আমরা মিলিয়ন মিলিয়ন ধরনের আলাদা আলাদা অ্যান্টিজেন অর্থাৎ PAMP কে চিনতে পারি। তো যখন এটা চিনবে যে এও একটা অ্যালার্জেনিক বা হেলমিনথিক PAMP, তখন এই CD4 টি সেলটা ডিফারেন্সিয়েট হবে। সে ডিফারেন্সিয়েট হয়ে কোন ধরনের হেল্পার টি সেলে পরিবর্তিত হবে? সেটা হলো দেখেন এই, সে ডিফারেন্সিয়েট হয়ে পরিবর্তন হয়ে গেল, এটা হলো টি হেল্পার সেল 2। ঠিক আছে, তাহলে এরকম অনেকগুলো টি হেল্পার সেল 2 তৈরি হবে। কেন? কারণ পলিফারেশন করছে ইন্টারলিউকিন 2 দিয়ে, আর ওই সেলটা ডিফারেন্সিয়েট হচ্ছে, যেহেতু সে চিনছে যে এটা একটা হেলমিনথিক অর অ্যালার্জেনিক PAMP, তাই সে ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে হেল্পার টি সেল 2। এখন এটা অ্যাকচুয়ালি আসলে কিভাবে হচ্ছে, ল্যাঞ্জে লেখা আছে এটা একটা আননোন মেকানিজম, এটা এখনো সায়েন্টিস্টরা জানতে পারেনি, এটা নিয়ে রিসার্চ চলছে। আচ্ছা, তাহলে এই যে এরকম অনেকগুলো আমার হেল্পার টি সেল 2, এগুলো সবগুলো হলো হেল্পার টি সেল 2, হেল্পার টি সেল 2 এরকম তৈরি হচ্ছে। আচ্ছা, এখন দেখেন, এখন এখানে হেল্পার টি সেল 2 আমরা তৈরি করলাম। আচ্ছা, এখন একইভাবে এখানে আমরা আরেকটা ডেনড্রাটিক সেল আঁকি। এই আমরা আরেকটা ডেনড্রাটিক সেল আঁকলাম। এই একইভাবে এই ডেনড্রাটিক সেলে এইটা হলো MHC2 প্রোটিন। এই MHC2 প্রোটিনে এখানে শর্ট পেপটাইড ফ্রম ফরেইন অ্যান্টিজেন, হ্যাঁ, এবং এটা হলো এই যে এটা হলো একটা CD4 টি সেল, এটা হলো একটা CD4 টি সেল, ওর মধ্যে আছে TCR, CD28 এবং CD4। যাই হোক, তাহলে এখানেও ঠিক একই রকম ওদের মধ্যে সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 হবে, এই CD4 টি সেল এবং ডেনড্রাটিক সেল। এখন এই CD4 টি সেলটা হেল্পার টি সেল 2 তে ডিফারেন্সিয়েট করবে না, অর্থাৎ কিছু CD4 টি সেল হেল্পার টি সেল 2 তে রূপ পরিবর্তন করলো, ওরা হেল্পার টি সেল 2 হয়ে গেল, এবং কিছু CD4 টি সেল ওরা ডিফারেন্সিয়েট হয়ে হবে ফলিকুলার হেল্পার টি সেল, ফলিকুলার হেল্পার টি সেল। তাহলে এই হয়ে গেল, এই যে এখন যেটা আমি আকাশি কালার দিচ্ছি, ধরুন এটা হলো ফলিকুলার হেল্পার টি সেল। তাহলে এরকম অনেকগুলো ফলিকুলার হেল্পার টি সেল হবে, তাহলে এটা হলো ফলিকুলার হেল্পার টি সেল। এখন এই ফলিকুলার হেল্পার টি সেলটা প্যারাকর্টিক্যাল এরিয়া থেকে কর্টিক্যাল এরিয়াতে চলে আসবে। কর্টিক্যাল এরিয়াতে সে কার কাছে যাচ্ছে? সে যাবে কর্টিক্যাল এরিয়ার বি সেলের কাছে। এখানে কে বসে আছে? এই যে ইয়েলো কালারটা, এটা হলো যে ম্যাচিউর নাইফ, মানে ইনঅ্যাক্টিভেটেড বি সেল। ঠিক আছে, ওর কাছে সে চলে যাবে। এই চলে গেল আমাদের ফলিকুলার হেল্পার সেলটা। ঠিক আছে, তো ফলিকুলার হেল্পার সেল ও একটা টি সেল, ওর মধ্যে একইভাবে কি রিসেপ্টর আছে? TCR রিসেপ্টর আছে, তারপরে CD। ওর মধ্যে একটা স্পেশাল পার্থক্য যে ওর মধ্যে আমার CD28 যেটা বলছি, এই CD28 নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এতটুকু আমরা রাখি। এখন এখানে যে হেল্পার টি সেল 2 তৈরি হলো, এই হেল্পার টি সেল 2টা ইফারেন্ট লিম্ফ্যাটিক্স, এই তাহলে এগুলো এই লিম্ফ নোড থেকে ইফারেন্ট লিম্ফ্যাটিক্স এর মাধ্যমে লিম্ফ নোড থেকে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে কোথায় যাবে?
এই ইফারেন্ট লিম্ফ্যাটিক্স গুলো আলটিমেটলি কোথায় ড্রেন করছে? থোরাসিক ডাক্টে। এই থোরাসিক ডাক্টটা কোথায় ড্রেন করছে? আমাদের লেফট ইন্টারনাল জুগুলার ভেইন এন্ড লেফট সাবক্লেভিয়ান ভেইনের জাংশনের মধ্যে। তাহলে ওরা চলে আসলো কোথায়? সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন, তাহলে সেখান থেকে হার্ট, সেখান থেকে অ্যাওর্টা, তারপরে তারা চলে আসলো এট দ্য সাইট অফ ইনফ্লামেশন। তাহলে এখানে ধরুন আমি একটা সিস্টেমিক ব্লাড ভেসেলস আঁকলাম, এই তাহলে এখানে এগুলো সবগুলো হলো কি? হেলপার টি সেল 2, এগুলো হলো সব হেলপার টি সেল 2। তো ওরা যখন এই এট দ্য সাইট অফ ইনফ্লামেশনের কাছাকাছি আসবে তখন বিভিন্ন কেমোকাইন্সের কারণে ওরা অ্যাট্রাক্টেড হয়ে ব্লাড ভেসেলস থেকে ডায়াবেটিস হয়ে ওরা এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে এন্ট্রি করবে। ঠিক আছে, এখন আমরা চলে আসি এই ফলিকুলার হেলপার টি সেলটাতে। তাহলে এই ফলিকুলার হেলপার টি সেলটাতে কি বললাম? এটা হলো টি সেল রিসেপ্টর। এখন একটা বিষয় হলো, দেখেন এই যে এখানে আমরা যে পিএএমপির কথাটা বললাম, দেখেন কিছু পিএএমপিকে ম্যাক্রোফেজ এবং ডেন্ড্রাটিক সেল ফ্যাগোসাইটোস করবে, আবার কিছু পিএএমপি, এই কিছু পিএএমপি ওরা কি হবে? ফ্রিলি ডেন্ড্রাটিক সেল ছাড়াই ওরা ফ্রিলি চলে আসবে। এই যে দেখেন এই এফারেন্ট লিম্ফ্যাটিক্স দিয়ে এই প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন ওরা ফ্রিলি চলে আসতেছে কোথায়? দেখেন লিম্ফ নোডে ঢুকে গেছে, ওদেরকে কেউ ধরতে পারেনি, এসে ওরা আলটিমেটলি কর্তৃক পর্যন্ত চলে আসলো, বি সেলের কাছাকাছি চলে আসলো। ঠিক আছে, আমাদের কর্টিক্যাল এরিয়াতে। এখন এখানে তো আল্লাহ তাআলা বি সেলের মধ্যে কি দিয়ে রেখেছেন? বি সেল রিসেপ্টর। তো বি সেল রিসেপ্টরটা আসলে হলো একটা ইমিউনোগ্লোবিউলিন এম, যেটা আমরা আমাদের আগের ভিডিওতে বলেছি। তো এই ইমিউনোগ্লোবিউলিন এমটা এই পিএএমপি কে চিনবে, তখন সে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, ঠিক আছে, অর্থাৎ এই হোল এই অ্যান্টিবডিটা সহ ওকে ভিতরে এনগালফ করে ফেলবে। করার পরে এখন বি সেলটাও একটা প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হলো তিনটা: ম্যাক্রোফেজ, ডেন্ড্রাটিক সেল এন্ড বি সেল। তখন সে ওকে এনগালফ করে, ওকে প্রসেস করে, শর্ট পেপটাইড করে বি সেলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হওয়া MSC2 এর সাথে কম্বাইন করে ওকে সেল সারফেসে নিয়ে যাবে। তাহলে এই যে সেল সারফেসে নিয়ে আসলো, তাহলে এটা হলো বি সেলের MSC2 এবং সেখানে এই যে শর্ট পেপটাইড ফ্রম ফরেন অ্যান্টিজেন। আচ্ছা, এখন এই ফলিকুলার হেল্পার টি সেলের টি সেল রিসেপ্টর বি সেলের এই MSC2 পেপটাইড কমপ্লেক্সের সাথে বন্ড হবে, এটা হচ্ছে সিগন্যাল 1। আর এখানে সিগন্যাল 2 নাই, এখানে হচ্ছে আরেকটা স্পেশাল জিনিস, দেখেন সেটা আমরা দেখছি। আমরা এবার এটাকে একটু মুছে দিই একটু ক্ল্যারিফাই করার জন্য, এটা মুছে দিলাম। এখন এই ফলিকুলার হেল্পার টি সেলে একটা স্পেশাল এরিয়া থাকবে, সেটা হলো যে CD40 লাইগেন্ড। এটা হলো CD40 লাইগেন্ড, একটা প্রোটিন। আর যেহেতু এটা লাইগেন্ড, তাহলে ওর জন্য একটা রিসেপ্টর থাকবে। এই রিসেপ্টরটা কোথায় থাকে? এটা হচ্ছে বি সেল। তাহলে বি সেলে হচ্ছে CD40 রিসেপ্টর। তাহলে এই এদের মধ্যে একটা বন্ডিং হবে, এটা অনেকটা সিগন্যাল 2 এর মতো কাজ করবে। যখন এটা কাজ করবে, বন্ডিং হবে, এই দুটো সিগন্যাল হবে বি সেল এবং ফলিকুলার হেল্পার টি সেলের মধ্যে, তখন ফলিকুলার হেল্পার টি সেল বি সেলের উপরে একটা ইন্টারলিউকিন রিলিজ করবে, সাইটোকাইন। কি ইন্টারলিউকিন? সেটা হলো ইন্টারলিউকিন 4। ইন্টারলিউকিন 4। আচ্ছা, এই ইন্টারলিউকিন 4টা যখন রিলিজ করবে তখন বি সেলটা অ্যাক্টিভেটেড হবে। অ্যাক্টিভেটেড হয়ে গেলে বি সেলটা র্যাপিডলি মাইটোটিক সেল ডিভিশনে যাবে, সে অনেকগুলো কি করবে? অ্যাক্টিভেটেড বি সেল তৈরি করবে, এক মানে সে সেল ডিভিশন হয়ে, এবং তারা ডিফারেন্সিয়েটেড হয়ে অ্যাক্টিভেটেড হবে। তাহলে অ্যাক্টিভেটেড বি সেলের নাম কি দিয়েছি আমরা? প্লাজমা সেল। তাহলে দেখেন আমরা একটা প্লাজমা সেল আঁকি, ধরুন এই লম্বাটে করে আমরা প্লাজমা সেলটা আঁকলাম। তাহলে এই বি সেলটা অ্যাক্টিভেটেড হয়ে পলিফারেশন এন্ড ডিফারেন্সিয়েটেড হয়ে আমাদের কি তৈরি হয়ে গেল? অ্যান্টিজেন স্পেসিফিক প্লাজমা সেলে পরিণত করবে। ঠিক আছে, তাহলে এটা হলো প্লাজমা সেল। প্লাজমা সেল, তো এই প্লাজমা সেলটা তখন, এটা হলো অ্যান্টিবডি ফ্যাক্টরি। এই প্লাজমা সেল তখন বেশি বেশি অ্যান্টিবডি সিনথেসিস করে সেগুলোকে রিলিজ করে দিবে, অর্থাৎ অ্যান্টিবডি প্রোডাকশন করবে। কি অ্যান্টিবডি হবে?
যখন ইন্টারলিউকিন 4 আসবে, এটা এমসিকিউতে আসে, তখন হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই। তাহলে বেশি বেশি ইমিউনোগ্লোবুলিন ই, দেখেন আমি ওয়াই শেপ ইমিউনোগ্লোবুলিন ই আনছি। তাহলে আমার এখন লিম্ফ নোডের কর্টিক্যাল এরিয়াতে হিউজ পরিমাণ ইমিউনোগ্লোবুলিন ই তৈরি করবে। এই ইমিউনোগ্লোবুলিন ই গুলো লিম্ফ নোডে কি থাকে, একটা আর্টারিয়াল সাপ্লাই থাকে, আবার ভেনাস সাপ্লাই থাকে। এই ইমিউনোগ্লোবুলিন ই গুলো লিম্ফ নোড থেকে বেরিয়ে আসা ভেনাস সার্কুলেশন, এই যে আমি এখন যে রক্তনালী ডাকলাম, এটা হলো ভেইন, লিম্ফ নোডকে ড্রেইন করা ভেইন। এই অ্যান্টিবডিগুলা এই ভেইনে ঢুকবে। তাহলে অ্যান্টিবডিগুলো সব এখন লিম্ফ নোড থেকে বেরিয়ে আসছে আমাদের ব্লাড, কার মাধ্যমে, ভেইনের মাধ্যমে। আলটিমেটলি ওরা আমাদের ভেনাস ড্রেনেজে আসবে, হার্টে চলে আসবে, হার্ট থেকে আর্টারিতে যাবে, আর্টারি থেকে ওরা আলটিমেটলি এই যে, তার মানে এখন এই আর্টারিটাতে অ্যান্টিবডি চলে আসবে ইমিউনোগ্লোবুলিন ই। তাহলে এই ইমিউনোগ্লোবুলিন ই গুলো তারপরে এখান থেকে তারা বের হয়ে এক্সক্যাভেশন ব্লাড ভেসেলস থেকে বেরিয়ে এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে চলে আসবে। তাহলে সব ইমিউনোগ্লোবুলিন গুলো এখানে চলে আসবে, সব ইমিউনোগ্লোবুলিন এখানে চলে আসবে। ঠিক আছে, ওরা যখন এখানে চলে আসবে এই ইমিউনোগ্লোবুলিন ই গুলো, তখন এই যে দেখতে পাচ্ছেন এটা কি, আমাদের হেলমিনটা, এই হেলমিনটার গায়ে গিয়ে ওরা বসে যাবে, হেলমিনটার গায়ে গিয়ে ওরা বসে যাবে। এইভাবে ওরা যখন বসে যাবে, তখন অন্যদিকে এখন দেখেন এখানের মধ্যে আমার হেল্পার টি সেল 2 তৈরি হয়েছিল না এই জায়গায়। এই হেল্পার টি সেল 2টা আমরা কি বলেছি, দেখেন হেল্পার টি সেল 2টা এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে চলে এসেছে। এই যে আমরা দেখিয়েছি এখানে হেল্পার টি সেল 2টা চলে এসেছিল। তাহলে আমরা এবার একটু নিচে নামব। আচ্ছা, তাহলে এখন দেখেন এই হলো আমার হেল্পার টি সেল 2। এখন এই হেল্পার টি সেল 2টা যখন এখানে আসলো এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে, তাহলে এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে এখানে কে বসে আছে, ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ MSC2 পেপটাইড কমপ্লেক্স নিয়ে বসে আছে। তাহলে এই হেল্পার টি সেল 2টা আসার পরে ও TCR রিসেপ্টর, তারপর হচ্ছে CD28 এবং ম্যাক্রোফেজের B7 প্রোটিনের সাথে সিগন্যাল 1 সিগন্যাল 2 হবে। এরপরে হচ্ছে এই হেল্পার টি সেলটা যখন এখানে এসে সিগন্যাল হবে, তখন এই হেল্পার টি সেল 2টা কিছু ইন্টারলিউকিন রিলিজ করবে। কি, ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5, ইন্টারলিউকিন 9, ইন্টারলিউকিন 13। এখন এগুলো আলাদা আলাদা কাজ আছে। ইন্টারলিউকিন 4 হচ্ছে কি, এখান থেকে ও আবার এফারেন্ট লিম্ফ্যাটিক্স দিয়ে লিম্ফ নোডে গিয়ে হেল্পার টি সেল 2 ডিফারেন্সিয়েশন প্রোডাকশনে হেল্প করবে। আর এই ইন্টারলিউকিন 5 যেটা, এই ইন্টারলিউকিন 5টা কি করবে, দেখেন ইন্টারলিউকিন 5টা কোথায় ছিল, এগুলো আমরা কোথায় আছি, নিচের চিত্রটা জায়গা হয় না দেখে আমি এখানে গেছি। আমরা এখন আছি কোথায়, এই যে ল্যামিনা প্রোপ্রায়াতে। ঠিক আছে, তো চলে আসুন এবার আমরা তাহলে এই ইন্টারলিউকিন 5টা ও কি করবে, সার্কুলেশনে গিয়ে বেশি বেশি ইওসিনোফিলকে, তাহলে এখানে ধরুন ব্লাড ভেসেলস, এখানে আমাদের কি আছে, ব্লাড ভেসেলস, ও এই সার্কুলেশন থেকে ইওসিনোফিল, টেলিফোন শেপ তার নিউক্লিয়াস, ইওসিনোফিলকে ডায়াবেটিস করে এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে নিয়ে আসলো। তাহলে এগুলো হলো সব ইওসিনোফিল এবং তার কোর্স গ্র্যানিউলস, এই ইওসিনোফিলস এবং তার কোর্স গ্র্যানিউলস। তাহলে ইন্টারলিউকিন 5 হলো ইওসিনোফিলের কেমোকাইন নিয়ে আসলো। আচ্ছা, তাহলে এবার হচ্ছে ইন্টারলিউকিন 9। এই ইন্টারলিউকিন 9টা হচ্ছে কি করবে, এই যে আমাদের এখানে এই ল্যামিনা প্রোপ্রায়াতে আগে থেকে কি ছিল, মাস্ট সেল। মাস্ট সেল তো একটা কি, মানে রেসিডেন্ট সেল। ঠিক আছে, এই মাস্ট সেলের এগুলো হলো গ্র্যানিউলস। এই মাস্ট সেলকে এই ইন্টারলিউকিন 9টা অ্যাক্টিভেট করবে, তখন মাস্ট সেল থেকে রিলিজ হবে কি, হিস্টামিন। হিস্টামিন, তারপরে আর কি রিলিজ হয় মাস্ট সেল থেকে, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হবে। তারপর প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে কোন প্রোস্টাগ্ল্যান্ডিন, মেনলি হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন
I2 E2, ঠিক আছে, মেইনলি E2টাই আমরা ধরি। আচ্ছা, এছাড়াও রিলিজ হবে লিউকোট্রিয়েন, এই লিউকোট্রিয়েন, এবং এছাড়াও আমাদের মাস্ট সেল কিছু ইন্টারলিউকিন রিলিজ করে, যেমন ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6। হ্যাঁ, তো এখন দেখেন এই হিস্টামিনটা কি করবে, ভ্যাসোডাইলেশন, ক্যাপিলারি পারমিবিলিটি বাড়িয়ে দিবে, ফলে আশেপাশের ল্যামিনা প্রোপ্রায়ার ব্লাড ভেসেলস থেকে বেশি বেশি ফ্লুইড এসে ল্যামিনা প্রোপ্রায়াতে জমতে থাকবে, ফলে আমার ল্যামিনা প্রোপ্রায়া অর্থাৎ মিউকোসাল লেয়ারটা ঠিক হয়ে যাবে। তো মিউকোসাল লেয়ার যদি ঠিক হয়, ওই ব্রঙ্কিয়াল লুমেন এবং ট্রাকিয়াল লুমেনটা ন্যারো হয়ে যাবে, যেহেতু মিউকোসা ঠিক হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে যাবে, ফলে আমার ব্রেথলেসনেস শুরু হবে। এছাড়া এই হিস্টামিনটা কি করে, হিস্টামিন রিসেপ্টরের মাধ্যমে স্মুথ মাসেল কন্ট্রাকশন করে, ফলে ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে। তাছাড়া লিউকোট্রিয়েন এটাও কি করে, লিউকোট্রিন রিসেপ্টরের মাধ্যমে আমাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। এবং এই ইন্টারলিউকিন গুলো কেমোট্যাক্সিস করে, আরো বেশি বেশি নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজকে অ্যাট দ্য সাইড অফ ইনফ্লামেশন নিয়ে আসে। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এটাও ভ্যাসোডাইলেশন করে এবং হচ্ছে ক্যাপিলারি পারমিবিলিটি বাড়িয়ে দেয়। প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এটাও ভ্যাসোডাইলেশন করে, মানে ওভারঅল ওরা ইনফ্লামেশনটাকে এক্সাসারবেট করছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে চলে গেলাম। এবার আমরা আসি ইন্টারলিউকিন 13। এই ইন্টারলিউকিন 13টা কি করবে, এই ইন্টারলিউকিন 13 ওর কাজ হচ্ছে, দেখেন ও এই যে ব্রঙ্কিয়াল সিউডোস্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়াম ওদেরকে স্টিমুলেট করবে। ওদেরকে যখন স্টিমুলেটেড করবে, তখন এখানে কি আছে, গবলেট সেল, এই গবলেট সেলগুলো স্টিমুলেটেড হবে ইন্টারলিউকিন 13 দ্বারা, তখন ওরা বেশি বেশি মিউকাস সিক্রেশন করবে। তাহলে দেখেন এখানে বেশি বেশি মিউকাসগুলো জমা হতে থাকবে, বেশি বেশি মিউকাস। তাহলে একে তো ব্রঙ্কো কনস্ট্রিকশন, ল্যামিনা প্রোপ্রায়া ঠিক হয়ে যাচ্ছে, আবার এখন বলছি মিউকাস সিক্রেশন বেড়ে যাচ্ছে। তাহলে ওভারঅল আমার এটা হলো কি, আমাদের ব্রঙ্কিয়াল লুমেন, তাহলে লুমেনটা এখন আলটিমেটলি জ্যাম হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে, তাহলে আমার ব্রেথলেসনেস শুরু হবে। ওই কারণে অ্যালার্জিক অ্যাজমার ক্ষেত্রে এই বিষয়গুলোই হয়। ঠিক আছে, তাহলে ইন্টারলিউকিন 13 এই একটা কাজ করছে। এছাড়াও সে এই এপিথেলিয়াল সেলগুলো থেকে বেশি বেশি ডিফেন্সিন প্রোটিন রিলিজ করতে হেল্প করে। ডিফেন্সিন এটা হলো একটা ব্যাকটেরিসাইডাল প্রোটিন, হ্যাঁ, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোটিন। সে এই অ্যালার্জিক অর্থাৎ এই যে প্যাথোজেন যে লার্ভাটা, ওকে কিল করার চেষ্টা করবে। আর একটা কাজ করে যে এই আমাদের ইন্টারলিউকিন 13টা এই যে ম্যাক্রোফেজ দেখছেন আপনারা, ম্যাক্রোফেজ এই যে ইয়েলো কালারটা হচ্ছে এখানে এই ম্যাক্রোফেজকে অল্টারনেটিভ অ্যাক্টিভেশন করবে। ম্যাক্রোফেজ দুই ধরনের অ্যাক্টিভেশন, ক্লাসিক্যাল অ্যাক্টিভেশন এন্ড অল্টারনেটিভ অ্যাক্টিভেশন। অল্টারনেটিভ অ্যাক্টিভেশন হলে ম্যাক্রোফেজ ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বি এবং ইন্টারলিউকিন 10 রিলিজ করে, অর্থাৎ ইনফ্লামেশনকে বন্ধ করতে চেষ্টা করে। এখন এই ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টরটা কি করে, সে এখানে ল্যামিনা প্রোপ্রায়াতে থাকা ফাইব্রোব্লাস্টকে স্টিমুলেট করে, ফলে সে বেশি বেশি কানেকটিভ টিস্যু ফাইবার তৈরি করে। ফলে এখানে তখন কি হয়, কানেকটিভ টিস্যু ফাইবার অ্যাকিউমুলেশন হতে শুরু করে, ফলে এখানে দেখা যায় ফাইব্রোসিস। তাহলে ফাইব্রোসিস যখন হয়ে যাবে, আলটিমেটলি এই ফাইব্রোসিসটাও কি হয়ে যাবে, এখানে কানেকটিভ টিস্যু জমতে জমতে আমার ব্রঙ্কিয়াল লুমেনটা পার্মানেন্টলি ন্যারো হয়ে যাচ্ছে। তাহলে দেখা দিচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটাকে আমরা বলছি, যারা স্পেশালি স্মোকিং করে। এই স্মোকিং নিকোটিনটা এটা হচ্ছে আমাদের এই বডির জন্য একটা আমাদের ইরিটেটিং পার্টিকলস, সে এই TH2 মেডিয়েটেড ইমিউনিটিতে করে, ফলে সিওপিডি দেখা যায় আস্তে আস্তে, তাদের ব্রঙ্কিয়াল লুমেনগুলো ন্যারো হয়ে যায়, ফলে সিওপিডি দেখা যায়, অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তাহলে এইভাবে কাজগুলো হচ্ছে এখানে। তাহলে আমরা এখন এই বিষয়টাতে গেলাম, হেল্পার টি সেল 2 এর বিষয়টা আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। আর অন্যদিকে এখানে অ্যান্টিবডি যেটা এসেছে, এই অ্যান্টিবডিগুলোর কাজও বললাম। এই অ্যান্টিবডিগুলো কি করে, আমাদের প্যারাসাইটের গায়ে লেগে যায়, গায়ে লেগে গেলে এখন এখানে একটু আগে আপনারা দেখলেন যে ইওসিনোফিল আসছে আমাদের, ইওসিনোফিল। এখন এই হলো ধরুন প্যারাসাইটটা, এই প্যারাসাইটটা, এবং এই প্যারাসাইটের গায়ে এখন আমরা এখানে ছিল তার প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন, এবং এর সাথে লেগে গেল অ্যান্টিবডি। এখন এই ইওসিনোফিলের মধ্যে কিন্তু এই ইমিউনোগ্লোবুলিন ই এর জন্য রিসেপ্টর আছে, রিসেপ্টর। তখন এই ইওসিনোফিলগুলো এখানে যাবে, গিয়ে ওরা এই ইমিউনোগ্লোবুলিন ই এর সাথে বাইন্ড হয়ে যাবে। খুব মজার বিষয়গুলো, একটু জটিল বাট খুব ইন্টারেস্টিং। ওরা যখন বাইন্ড হবে, তখন ও তো চিনে গেছে যে ও আচ্ছা, ও হলো আমার টার্গেট। তখন ও এই প্যারাসাইটের উপরে তার বিভিন্ন এক্সট্রা সেলুলার প্রোটিওলাইটিক এনজাইম, যেমন কি আছে মেজর
বেসিক প্রোটিন, তারপর হচ্ছে যে আমাদের পারঅক্সিডেজ এনজাইম, এছাড়াও সে আরো বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করবে, স্পেশালি মেজর বেসিক প্রোটিন। তখন সে এই প্যারাসাইটটাকে কিল করে ফেলবে, ওর কিউটিকল যে লেয়ারটা ওকে ডিস্ট্রয় করে ফেলবে, ফলে প্যারাসাইটটা ডেথ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এই কাজগুলো মোটামুটি করে ওরা, এটাই হলো মূলত আমাদের এই অ্যান্টিবডিটার কাজ। আর কিছু অ্যান্টিবডি কি করে, কিছু অ্যান্টিবডি হচ্ছে, এখানে আমরা কি বললাম, মাস্ট সেল থাকে, এই ল্যামিনা প্রোপ্রিয়াতে মাস্ট সেল থাকে, এটা হলো মাস্ট সেলের নিউক্লিয়াস। তাহলে এই মাস্ট সেলের মধ্যে গ্র্যানিউলস, এই মাস্ট সেলের মধ্যে কিছু অ্যান্টিবডি এসে বসে যাবে, মাস্ট সেল এবং বেজোফিল, এই দুইটা সেলের গায়ে ওরা এই অ্যান্টিবডিগুলো এসে বসে যাবে। এবং তখন এই মাস্ট সেলগুলো কি করবে দেখেন, এই মাস্ট সেলগুলো তখন যখন এই ইমিউনোগ্লোবিউলিন ই দ্বারা সেন্সিটাইজড হবে, তখন এই মাস্ট সেলগুলো ওরা এখানে কাছাকাছি এসে বসে থাকবে, ওরা ইমিউনোগ্লোবিউলিন ই নিয়ে বসে আছে ওদের সেল সারফেসে সেন্সিটাইজড। তো পরবর্তীতে যখন এই প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্নের কন্ট্যাক্টে এই মাস্ট সেলের ইমিউনোগ্লোবিউলিন আসবে, তখন এতক্ষণ এই যে কাহিনীগুলো, ম্যাক্রোফেজ ওকে ধরলো, লিম্ফ নোডে গেল, তারপরে অ্যান্টিবডি তৈরি হলো, হেলপার টি সেল, এত কিছুর জন্য ওরা অপেক্ষা করবে না, সাথে সাথে মাস্ট সেল অ্যাক্টিভেটেড, কারণ ও এখন চিনে এই অ্যালার্জেনিক পার্টিকেলটা ওর হেলমিনথিক পিএএমপিটাকে, তখন মাস্ট সেল অ্যাক্টিভেটেড হয়ে যাবে সাথে সাথে, এবং ও তখন সাথে সাথে রিলিজ করবে হিস্টামিন, লিউকোট্রিয়েন্স, প্রোস্টাগ্ল্যান্ডিন এটসেট্রা। তখন এই বিষয়গুলো কি করবে, আমার সাডেন ব্রেথলেসনেস, ডিসনিয়ার ক্রিয়েট করবে। ওই কারণে যাদের অ্যালার্জিক অ্যাজমা তাদের এরকম, তার ওই অ্যালার্জেনিক সাবস্টেন্সটার কাছাকাছি কন্ট্যাক্টে গেলেই তার ব্রেথলেসনেস শুরু হয়ে যায়, হিস্টামিন, লিউকোট্রিয়েন্স এগুলোর কারণে। ঠিক আছে। তাহলে এই হলো ওভারঅল হেলপার টি সেল 2 মেডিয়েটেড ইমিউনিটি।